টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের তো আসলে নানান সময়ে নানাবিধ খবর চারদিকে এদিক সেদিক ডালপালা রচনা করছে, সুতরাং কোনটা ঠিক কোনটা ভুল এটাও বের করা খুবই কঠিন ব্যাপার। তারপরেও আজকে আমরা সেই ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় বা দুটি বিষয় আজকে নির্ধারণ করেছি আলোচনার জন্য। যদি সময় পাওয়া যায় তাহলে দুটো বিষয়ে আলোচনা করবো, না হলে একটি তো অবশ্যই। সেটি হচ্ছে যে আমেরিকায় অ্যাসাইলাম আবেদনের সংস্কৃতি কি শেষ হতে চলেছে, নাকি এখনও সুরক্ষার দরজা খোলা আছে, এটি আমাদের মূল আলোচ্য বিষয়। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটি প্রায়শই মানুষ প্রশ্ন করে, গতকালকের অনুষ্ঠানেও করেছিলেন, ফেসবুকে উত্তরটি দিতে পারেনি, যে সিএসপিএ নিয়ম অনুযায়ী কত বয়স পর্যন্ত আপনার সন্তান আমেরিকায় ইমিগ্রেন্ট হতে পারবে, এটি আমাদের আলোচনায় রইল। যদি সময় পাওয়া যায় নিশ্চয়ই আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শকের বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদেরকে ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাব ভাই, এবং ধন্যবাদ টিভিএন 24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে এই সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, যে আমেরিকায় এই অ্যাসাইলামের আবেদনের সংস্কৃতি, যেটা একসময় এটা একেবারেই আমাদের এটা হাব বলা যেতে পারে, যারা আমরা অ্যাসাইলাম বা আবেদন এখানে আশ্রয় নিতে চাই তাদের জন্যে, সেই সংস্কৃতি কি শেষ হতে চলেছে, নাকি এখনও সুরক্ষার দরজা খোলা আছে? এই বিষয়টির আলোচনা করার আগে এটির একটি গুরুত্ব বা কনসিকুয়েন্সটা একটু সংক্ষেপে আলোচনা করতে চাই, যাতে এই সংক্ষেপে বর্ণনার মধ্যে দিয়ে পুরো জিনিসটি চলে আসে। সুপ্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি আমরা শুরু করছি এক গভীর দুঃখজনক ঘটনার মধ্য দিয়ে। গত সপ্তাহে ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে একজন সন্ত্রাসীর গুলিতে দুজন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবিদ্ধ হন, এবং পরদিন তাদের একজন মারাও যান। অন্য আরেকজন এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। একটি স্বাধীন দেশের রাজধানীর হৃদয়ে এমন নির্মম ঘটনা শুধু মানুষকে হতবিহ্বলই করেনি, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্নে নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে। আর তাই তো এই ট্র্যাজেডির পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন উচ্চ ঝুঁকির তালিকায় থাকা 19টি দেশ থেকে আসা ব্যক্তিদের জন্য অ্যাসাইলাম, ভিসা এবং বিভিন্ন ইমিগ্রেশন আবেদন স্থগিত বা কঠোরতর করার ঘোষণা দিয়েছেন। আর এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের লাখো ইমিগ্রেন্ট পরিবারের উপর, বিশেষ করে যারা ইতোমধ্যে এখানে কাজ করছেন, পড়াশোনা করছেন বা আশ্রয়ের জন্য অপেক্ষা করছেন। সুপ্রিয় দর্শক, আমেরিকার ইমিগ্রেশন ইতিহাস বলে এই দেশ আশ্রয়ের প্রতীক। নির্যাতন, অত্যাচার বা যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষের জন্য এটি দীর্ঘদিন ধরে ছিল সাহসের ঠিকানা, নতুন জীবনের প্রতিশ্রুতি। কিন্তু আজ কঠোরতা, নিরাপত্তা, উদ্বেগ এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এই তিনটি মিলে যে বাস্তবতা তৈরি হয়েছে তা ইমিগ্রেন্ট কমিউনিটির মধ্যে এক ধরনের ভয়, অনিশ্চয়তা এবং দিশেহারা মানসিকতার সৃষ্টি করছে। সে কারণে মানুষ প্রশ্ন তুলছেন, আমেরিকায় অ্যাসাইলাম আবেদন কি এখনও চালু আছে? যারা ইতিমধ্যে এখানে আছেন তারা কি নিরাপদ? আর 19টি দেশকে ব্যান করলে কি লক্ষ লক্ষ নিরীহ মানুষ অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না? তাই আজকের আলোচনায় আমরা রাজনৈতিক বক্তব্য নয়, বরং বাস্তব তথ্য, আইন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বিশ্লেষণ করব। এই ঘটনার সাথে যুক্ত অপরাধী একজন ব্যক্তি, কিন্তু এর রেশ পড়েছে পুরো দেশ, পুরো সম্প্রদায়, এমনকি নিরীহ অ্যাসাইলাম আবেদনকারীদের ভবিষ্যতের ওপর। তাই আমরা আজ খুঁজে বের করব আসলে কি পরিবর্তন এসেছে অ্যাসাইলাম নীতিতে, 19টি দেশের তালিকা কোন ভিত্তিতে তৈরি হলো, নিরাপত্তা ভার্সাস মানবিকতা কোথায় ভারসাম্য
ভারসাম্য ইতিমধ্যে এখানে থাকা ইমিগ্র্যান্টদের জন্য কি ঝুঁকি তৈরি হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সত্যিকারের নিপীড়নের শিকার তাদের জন্য ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হচ্ছে। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ অ্যাটর্নি, যিনি আইনের বাস্তব চিত্র, সাম্প্রতিক আপডেট এবং ইমিগ্রেন্টদের জন্য জরুরি পরামর্শ তুলে ধরবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। আমেরিকার অ্যাসাইলাম আবেদনের সংস্কৃতি কি শেষ হতে চলেছে, নাকি এখনও খোলা আছে সুরক্ষার দরজা? অ্যাটর্নি মাহফুজুর রহমান, আজকের বিষয়টির সিনপসিস বা কনসিকুয়েন্সেস বা সার সংক্ষেপ একটু আমি তুলে ধরেছি। আপনার কাছে এখন জানতে চাইব এই বিষয়ের প্রেক্ষিতে যে আসল ঘটনা কি, আসলে কি পরিবর্তন এসেছে এই অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে বা আসতে চলেছে এরকম নীতিতে, অ্যাসাইলামের নীতিতে আপনার কাছে কি ধরনের সংবাদ আছে? কারণ প্রতিনিয়তই আপনি এটি নিয়ে কাজ করছেন, এবং 19টি দেশের তালিকা কিসের ভিত্তিতেই বা তৈরি করা হয়েছে? বর্তমানে আমেরিকার আর আছেন যেসব ইমিগ্র্যান্টরা, তাদের জন্য কি ধরনের ঝুঁকি বয়ে আনবে, বা যারা সত্যিকারের নির্যাতনের শিকার ভবিষ্যতে হবেন বা এখনও হচ্ছেন, তাদের জন্য যেটা এই আমেরিকার আশ্রয়ের হাব বলে আমরা প্রতীক বলে, আশ্রয়ের প্রতীক বলে আমরা বললাম, উল্লেখ করলাম, তাদের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে? অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই। আবার আপনাকে ধন্যবাদ দিতে চাই যে সুন্দরভাবে অ্যাসাইলাম বিষয়টি দর্শকদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে কথা সত্য যে অ্যাসাইলাম শব্দটির মধ্যে আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে বলা যায়। কারণ অ্যাসাইলাম হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান একটা টার্ম, যেটা কিনা যার মাধ্যমে যে একটা আশ্রয় প্রার্থনা করা হয়। বিশেষ করে যে অ্যাসাইলামের যে বিষয়টি বিশ্বে যে একটা মানে ইউনিফাইড একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছিল জাতিসংঘের মাধ্যমে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যেটা আমরা সবাই জানি যে 1951 রেফিউজি কনভেনশন, যেটা জাতিসংঘের বেশিরভাগ দেশই কিন্তু এটা আপনার রেকটিফাই করেছে, সিগনেচারি স্টেট হিসাবে তারা জয়েন করেছে। আমেরিকা, ইউএসএ হচ্ছে ওয়ান অফ দ্যাম, যারা কিনা যে এই ইন্টারন্যাশনাল লকে তারা রেকটিফাই করেছে। এবং ইউএস ল অনুযায়ী যখন তারা কোনো আন্তর্জাতিক আইন তারা স্বীকৃতি মানে এটাকে রেটিফাই করে, তখন কিন্তু সেটাকে আবার ডোমেস্টিক লতে তারা এটাকে আপনার যুক্ত করতে হয়। তারই পরিপ্রেক্ষিতে যে ইউএসএ যখন 1951 রেফিউজি কনভেনশন তারা সাইন করলো এবং তাদেরকে রেটিফাই করলো, তখন কিন্তু সেটা ইউএস ল, যেটা আপনার যে ফেডারেল যে কোড 8 ইউএসসি সেকশন 1158, যেটা কিনা আমরা আইএনএস সেকশন 208 এর আন্ডারে পড়ে, এবং সেটার আলোকেই কিন্তু যে অ্যাসাইলাম প্রক্রিয়াটি ইউএসএ তে বিদ্যমান রয়েছে। এবং সেটা যে বর্তমানে যেটা আপনি যে ঘটনাটা উল্লেখ করলেন যে থ্যাঙ্কস গিভিং এর আগে আগে যে একটা ওয়াশিংটন ডিসিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, ওইটার পরিপ্রেক্ষিতে যে আমাদের প্রেসিডেন্ট যে একটা প্রোক্লামেশন জারি করলো যে 19টি দেশের সম্পূর্ণ ইমিগ্রেশন ব্যান, এবং পাশাপাশি যে অ্যাসাইলাম সিস্টেমের উপরে কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু আদেশ জারি হয়েছে, বলা যায় আক্রমণই বলা যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু যে প্রেসিডেন্ট এবং তার যে আপনার এমপ্লয়িরা, তারা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তারা যে লটাকে কিভাবে অ্যাপ্লাই করবে, কতটুকু তারা এটাকে দ্রুত করবে, স্লো করবে, সেটা করতে পারে, এবং তারা সেটাই করছে। আইন কিন্তু তারা বাতিল করা তাদের কোনো ক্ষমতা নেই। এটা যে আমি যেটা বললাম যে আইএনএ যে সেকশন 208 এর আলোকে ইউএসএ তে এটা একদম পার্মানেন্ট ল হিসেবে বিদ্যমান অ্যাসাইলাম সিস্টেমটা। এটা যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে অবশ্যই কংগ্রেসের মাধ্যমে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সিনেট এবং প্রেসিডেন্ট হয়ে সাইন হয়ে এই লটি বাতিল করতে হবে। দ্যাট মিনস হচ্ছে ইউএসএ তে বা স্টিল অ্যাসাইলাম সিস্টেম বিদ্যমান, এবং 1951 রেফিউজি কনভেনশনের যে প্রটেক্টিভ গ্রাউন্ড রয়েছে 5টি, যে পলিটিক্স, রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, স্পেশাল সোশ্যাল গ্রুপ, এই প্রটেক্টিভ গ্রাউন্ডের কারণে যদি বিশ্বের কোথাও কোনো দেশে যদি কেউ নির্যাতনের শিকার হয় এবং সে যদি আমেরিকায় কোনোভাবে এসে আশ্রয় প্রার্থনা চায়, তাহলে তার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে ইউএসসিআইএস এখনো I-589 যেটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করছে। পাশাপাশি যেটা আরেকটি যে ডিফেন্সিভ সিস্টেম, যেটা অ্যাসাইলামের আমেরিকাতে কিন্তু মনে রাখতে হবে দুটো সিস্টেম রয়েছে, একটি হচ্ছে
অ্যাফার্মেটিভ সিস্টেম, আর একটি হচ্ছে ডিফেন্সিভ যে অ্যাসাইলাম সিস্টেম, যেটা কিনা ইমিগ্রেশন কোর্টে ফাইল করতে হয়, সেটিও চালু আছে আগের মতোই। কিন্তু যে আজকে যে ইউএসসিআইএস এর যে ইন্টারনাল মেমো যেটা জারি করেছে, তাতে কিন্তু তারা বলেছে আবার যে সমস্ত ধরনের যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা কাজ করবে না, তারা হোল্ড করে রাখবে। যখন আজকে যদি কেউ অ্যাপ্লিকেশন ফাইল করে, সেটাকে তারা প্রসেস করবে না, হোল্ড করে রাখবে। তারা ভেটিং এর জন্য কাজ করে যাবে, যে যারা আবেদন করেছে অ্যাপ্লিকেশনটি তাদের যে সিকিউরিটির কোনো সমস্যা আছে কিনা ওই লোকগুলোর, ওইটার ব্যাপারে তারা আজকে একটা মেমো জারি করেছে। পাশাপাশি যে আপনি যেটা বললেন যে 19টি দেশের যে রিস্ক যুক্ত যে দেশ, ওগুলোর আবার কিন্তু অ্যাসাইলাম থেকে শুরু করে সমস্ত ইমিগ্রেশনের যে কোনো আবেদন তারা পজ করে দিয়েছে। এখানে দুটো মজার বিষয় আমি বলি, যে আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস, যে 19টি যে দেশের কথা বলেছে, আসলে তারাই কিন্তু সবচেয়ে বেশি মানে অ্যাসাইলাম পাওয়ার জন্য কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। মানে নির্যাতনের শিকার তারাই বেশি। হ্যাঁ, নির্যাতনের, যেমন আফগানিস্তান, সোমালিয়া আর অন্যান্য যেসব দেশের কথা বলা হয়েছে, আমি ইউরোপও দেখেছি প্রচুর মানুষ কিন্তু ইউরোপও তারা শেল্টার সিক করেছে। একইভাবে আমেরিকায় আসছে। আসলে তাদের দেশের যে আনফরচুনেটলি তাদের দেশের যে গভর্নমেন্ট সিস্টেম, তারপরে ভায়োলেন্স, সিভিল ওয়ার, এই যে এইসব কারণে তাদের যে জীবন হুমকি সম্মুখীন, পার্সিকিউশন শিকার হয়েছে, সেই কারণেই তারা কিন্তু যে আমেরিকার মতো দেশে অথবা অন্যান্য দেশে তারা পাড়ি জমিয়েছে এবং তারা আশ্রয় প্রার্থনা করেছে। এখন অবশ্যই তাদের মধ্যে যে কিছু খারাপ লোক নেই এমন না, হয়তো বা প্রমাণও পেয়েছে তারা খারাপ কাজ করছে, সেটা আলাদা বিষয়। যেটার জন্য কিন্তু আসলে সমগ্র জাতিগোষ্ঠী, সমগ্র দেশকে যে ডিমিনাইজ করার যে একটা এখন প্রচলন শুরু হয়েছে, আসলে এটা খুবই দুর্ভাগ্য। এবং ওই দেশগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি নিরীক্ষিত মানুষ সারা বিশ্বে তারা আশ্রয় প্রার্থনা করছে। এবং সেটি আসলে দুর্ভাগ্যের বিষয় যে ওদেরকেই টার্গেট করা হয়েছে, যে ওইসব দেশেরই যারা যেখান থেকে তারা কিন্তু বেশি তারা সাহায্যের জন্য আশা করে থাকে। তো সেটাই এখন আসলে বাস্তবতা। আর পাশাপাশি যে অ্যাসাইলামের ক্ষেত্রে আরেকটি যে সবচেয়ে বড় যে একটা আপনার বিধান রয়েছে, যেটা কিনা 1951 রেফিউজি কনভেনশনের আর্টিকেল 33 তে রয়েছে, যেটা কিনা আমরা যেটা ওয়াজগুলো পড়েছি, যেটা বলা হয় যে ডক্ট্রিন অফ নন রিফলমেন্ট। এটা হচ্ছে যে যদি কোনো নিরীক্ষিত ব্যক্তি কোন একটা রাষ্ট্রের সীমান্ত এসে যদি হাজির হয়, তাকে কিন্তু প্রবেশ করার জন্য অনুমতি দিতে হয়। কারণ একটা যখন লোক আশ্রয় প্রার্থনা করবে, অনেক সময় তার পক্ষে ভিসা নিয়ে এমবেসি কনসুলার হয়ে আসা সম্ভব হয় না। সেই জিনিসটাতে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমেরিকাতে সেটাকে কিন্তু আরো খুবই অমানবিক ভাবে কিন্তু তারা বিবেচনা করছে, যে কেন একটা দেশে সে অবৈধভাবে আসলো, তাকে 2-3 বছর অন্তরীণ করে রাখতে হবে, ডিটেনশনের মধ্যে রেখে দিতে হবে। সেটাই যদিও কিছু কিছু এখন আবার পরিবর্তন আসছে আইনগত ভাবে, যারা কিনা এখন ডিটেনশনে আছে তারা কিন্তু এখন বন্ডের জন্য এলিজিবিলিটি পাচ্ছে। কারণ ভেরি রিসেন্ট আপনার ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে একটা জাজমেন্ট আসছে, সেটা আলোকে আমরা বন্ডের ব্যবস্থা করছি। তো এই হচ্ছে একটা ওভারঅল সিচুয়েশন বলা যায়। বাট সবচেয়ে মজার ব্যাপার, বড় কথা হলো যে অ্যাসাইলাম সিস্টেম আমেরিকাতে অবশ্যই বিদ্যমান রয়েছে এবং সেটার কোনো পরিবর্তন এখনো হয়নি। যে কেউ চাইলে তার আবেদনটি এখনো করতে পারে। তো এক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে 19টা দেশের কথা বলা হয়েছে বা আপনিও বললেন, সেটা কিসের ভিত্তিতে করেছে সেটাও তো হয়তো প্রশাসনিক ভালো বলতে পারবে। কিন্তু প্রেসিডেন্ট কিন্তু রেগে গিয়ে বলেছেন যে শুধু এই 19টি দেশ নয়, তৃতীয় বিশ্বের, বলেছে তৃতীয় বিশ্বের দেশ থেকে একদম স্থায়ীভাবে তাদেরকে মানে ইমিগ্রেশন ব্যবস্থাকে বন্ধ করে দেওয়া হবে স্থায়ীভাবে, যদিও কোনো দেশের নাম উল্লেখ করেনি। এই বিষয়টি সম্পর্কে আপনি কি মনে করছেন? আসলে তৃতীয় বিশ্ব আমরা বলি, আমরা বলা যায় যে যে আলোচনার খাতিতে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেরকম কিন্তু আসলে সেরকম কোনো আপনার স্ট্যাচুটরিলি কোথাও বিশ্বে এবং কোথাও কোনো দেশে এরকম কোনো ডেজিগনেটেড কান্ট্রি কিন্তু নেই যে বলা যায় যে খুবই হাইলি ডেভেলপ কান্ট্রি, তারপরে হচ্ছে যারা কিনা ডেভেলপিং কান্ট্রি উন্নত করছে। কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে শব্দটি ইউজ করেছে, সেটা কিন্তু আমেরিকার আইনগত ব্যবস্থায় বা অন্য কোনো আপনার গাইডলাইনে কিন্তু সেরকম নেই। আমার কাছে যেটি মনে হয় প্রেসিডেন্ট যেটা বোঝাতে চেয়েছে, যে
হত যেমন 19টা দেশ যেভাবে উনি চিহ্নিত করেছে, একইভাবে হত দরিদ্র যারা কিনা যে বিশ্বে আমরা যে 200টির উপর যে দেশ রয়েছে, অনেক দেশই কিন্তু ভাগ্যবান না যে তারা সমষ্টিগতভাবে উন্নতি করতে পারবে ইকোনমিকলি এবং অন্যান্য ভাবে, যে তারা একটা সমপর্যায়ে আসতে পারবে। হয়তো তাদেরকে ট্রিট করে বলেছে যে না, ওইসব গরিব এবং যারা কিনা যুদ্ধ বিধ্বস্ত দেশের লোকজনকে কিন্তু তারা, উনি কিন্তু মিন করতে চেয়েছে, আমার কাছে যেটা মনে হয়। তো এক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে একটু আগে আপনি বললেন যে ইউএসসিআইএস একটি আজকে নোটিশ ইস্যু করেছে, সেখানে অ্যাসাইলাম আবেদনের কথা বলা হয়েছে যে হোল্ড বা পজ করে রাখা হয়েছে অন্যান্য যে সমস্ত ভিসা ক্যাটাগরি আছে অ্যাসাইলাম বাদ দিয়ে, যেমন F1, F2, F2B, F4 ইত্যাদি, বা যেগুলো আছে ভিজিট ভিসা আছে বা কর্মসংস্থান EB1, EB2 ইত্যাদি নানান কিছু আছে, সেগুলোর ক্ষেত্রে কি অবস্থা চলছে? সেটির ক্ষেত্রে যে আপনার 19টা দেশ ছাড়া অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু একইভাবে আপনার ব্যবস্থা চালু আছে। শুধু ওই 19টা দেশের কিন্তু সমস্ত ধরনের ইমিগ্রেশন কিন্তু যেটা এই গভর্নমেন্টের গাইডলাইনে বলেছে, তারা সবকিছু স্টপ করে দিয়েছে। বাট বাংলাদেশ বলেন অন্যান্য দেশে, 19টা দেশ ছাড়া অন্যান্য দেশে কিন্তু অ্যাসাইলাম কেসে যদিও তারা অ্যাডভোকেট করবে না, বাট অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু প্রক্রিয়া বিদ্যমান এখানে। তো এখানে একটা মজার বিষয় আমার মাথায় আসছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু বেশ কয়েক মাস ধরে যারা কিনা এই অ্যাসাইলাম প্রার্থী, তাদের কাছ থেকে একটা কোশ্চেন আসতো যে এখন কি হবে, এখন তো 90 দিনের মধ্যে তাদের কেসগুলো শেষ করে দিচ্ছে, তাদের যে একটা ওয়ার্ক পারমিট, সোশ্যাল সিকিউরিটি পাওয়ার যে একটা সুযোগ ছিল, সেই সুযোগটি মনে তারা আর পাবে না, পাচ্ছে না। এটা নিয়ে কিন্তু অনেক আমাদের ক্লায়েন্টকে এবং আমরা দর্শকদের মাঝেও কিন্তু অনেক সময় এই ডিসকাশনটা চলে আসছিল। কিন্তু এখন আমার কাছে যেটি মনে হয়, সরকারের এই পদক্ষেপের কারণে, এই অ্যাসাইলাম পজের কারণে আমার কাছে মনে হয় এখন আর যারা অ্যাপ্লিকেশন এখন করবে অথবা যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, তাদের ক্ষেত্রে আর ওয়ার্ক পারমিট পেতে কোনো অসুবিধা হবে না। তারা নিশ্চিতভাবেই কিন্তু 6 মাসের মাথায় কিন্তু ওয়ার্ক পারমিট পেয়ে যেতে পারবে এখন। তা আপনি তো এই ওয়ার্ক পারমিটের কথা যখন বললেন, তখন দেখা যাচ্ছে যে ওয়ার্ক পারমিটের তো রিনিউয়াল সিস্টেমটাও তো পরিবর্তন আসছে। এখন 5 বছর পর্যন্ত পর করা যেত, এখন তো এটা 1.5 বছরে নিয়ে এসছে। এটা আজকেই এই পরিবর্তনটি আসছে ইউএসএস থেকে। আজকে হঠাৎ করে যেটা প্রজ্ঞাপন জারি করলো যে বিগত সময়ে আমরা দেখেছি যে 5 বছরের জন্য মানে বেশিরভাগ ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ইস্যু করতে, যখন কারণ প্রিভিয়াস গভর্নমেন্ট যখন দেখলো যে যারা ইমিগ্রেশন প্রসেসে আছে এবং তাদের যখন টেম্পোরারি 2 বছর দেওয়া হতো, তারা কিন্তু দেখা যাচ্ছে যে তারা বারবার রিনিউর একটা ঝামেলা থাকতো, সেটি থেকে তারা পরিত্রাণ পাওয়ার জন্য অথবা ইউএসসিএস এর ওয়ার্কলোড কমানোর জন্য তারা কিন্তু 5 ইয়ার্স করে দিয়েছিল। হ্যাঁ, আজকে যেটা পরিবর্তন, বিশেষ করে অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট যারা আছে, তাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এখন থেকে যারা আবেদন করছে অথবা যাদের অ্যাপ্লিকেশন গুলো পেন্ডিং রয়েছে, তারা কিন্তু 18 মাসের জন্য ওয়ার্ক পারমিটটি পাবে এবং অ্যাকর্ডিংলি তারা ওয়ার্ক পারমিট শেষ হওয়ার 6 মাসের মধ্যে আবার রিনিউর জন্য আবেদন করতে পারবে যদি তাদের কেস, তাদের অ্যাসাইলাম কেস পেন্ডিং থাকে তখন। তার মানে কাজটা বেড়ে গেল আর কি, 1.5 বছর পর এখন যেটা 5 বছরে পর করতে হতো, সেটা 1.5 বছর পর এখন করতে হবে। আপনি বলছিলেন যে এই 19টি দেশ ছাড়া অন্যান্য দেশের যারা ভিসা আবেদন বা যে কোনো অ্যাসাইলাম হোক বা অন্য ইমিগ্রেশনের অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে, সেগুলোর কাজ চলছে, যদিও সেগুলো হয়তো বা একটু ধীর গতিতে চলছে। কিন্তু দেখা যাচ্ছে যে সিটিজেনশিপের ক্ষেত্রে পরীক্ষাটি এখন হচ্ছে, বা যদি হয়ে থাকে তাহলে এমনটি তো শোনা যাচ্ছে যে ওথ বা শপথটা বন্ধ রেখেছে। এটার কারণ কি? সে তো সবার ক্ষেত্রেই করছে। রাইট, এটিও একটা প্রজ্ঞাপনা এসেছিল যেটা 19টি দেশে, বিশেষ করে যারা সিটিজেনশিপের ওতে ডেট ছিল তাদেরকে পজ করেছে, কারণ একই রিজন যে তারা আরো ভেটিং করবে যারা কিনা বাবা অলরেডি সিটিজেনশিপ পাস করে ফেলেছে এবং তারা ওথের জন্য অপেক্ষা করছিল। তো এটা আসলে গভর্নমেন্টে যেটা আপনি বললেন যে ডিসির যে ঘটনা পরে তারা সিকিউরিটি বিষয়ে এখন ভালোভাবে যাচাই করার চেষ্টা করছে, কিন্তু আপনার সিটিজেনশিপের প্রক্রিয়া চালু আছে এখনো। সেটা আপনার অন্যান্য যারা 19টা দেশ বাদে অন্যান্য যারা নেশন আছে, তারা কিন্তু এই সিটিজেনশিপ অবশ্যই হতে পারবে, আবেদন তারা করছে। তবে আমার কাছে যেটি মনে হয় ওভারঅল, যে বিশেষ করে যে থ্যাঙ্কস গিভিংস এর পরে এবং ওই ইনসিডেন্টের পরে
একটা ওভারঅল ইমিগ্রেশন সিস্টেমের উপরে আরেকটি মানুষের মধ্যে আরেকটি বড় ধরনের প্যানিক তৈরি হয়েছে। বিশেষ ইভেন যারা ন্যাচারালাইজ ইউএস সিটিজেন তারাও কিন্তু আমি দেখেছি যে প্যানিক অবস্থায় আছে, যে কোনো কারণে হোক। অনেকে আমার অফিসে আসছে যে বিভিন্ন বিষয়ে তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছে। তো আমাদেরকে হয়তোবা আইন অনুযায়ী তাদেরকে আশ্বস্ত করতে হয়। এবং ওভারঅল যারা এখন গ্রিন কার্ড আছে, এবং যেটা বলেছে যে যারা অ্যাসাইলাম গ্রিন কার্ডে পেয়েছে, যে 21 সাল থেকে যারা পেয়েছে তাদেরগুলো তারা আবার ব্যাটিং করবে, যাচাই বাছাই করবে। আসলে প্র্যাকটিক্যালি বলা যায় এটা কিন্তু খুব একটা দুরূহ কাজ হবে যদি গভর্নমেন্ট করতেও চায়। কারণ দেখা যায় অনেক সময় যে গভর্নমেন্টের যে এক্সিস্টিং যে আপনার ইমিগ্রেশন যে আপনার তাদের যে সিস্টেম, এবং এটা তারা আপনার কমপ্লিট করতে তাদের দেখা যায় অনেক ডিলে হয়ে যাচ্ছে। একটা কেস অ্যাডজুডিকেট করতে তাদের যে সময়টুকু লাগে, তো তারা যদি এখন প্রতিটা কেস আবার রিওপেন করতে চায় এবং তারা ব্যাটিং করতে চায়, আমার কাছে মনে হয় এটা একটা তাদের হিউজ টাস্ক চলে আসবে। এবং ওভারঅল আমার কাছে যেটি মনে হয় যে গভর্নমেন্টের যে বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট যে এইসব বিষয়ে কথা বলে মানুষের মধ্যে একটা সাইকোলজিক্যাল একটা আপনার ডিস্ট্রেস তৈরি করার একটা প্রক্রিয়া বলা যায়, এবং মানুষ সেটাই হচ্ছে বলা যায় যারা ইমিগ্রেন্ট আছে দেশে। তো আপনি যেটা বললেন যে সিটিজেনশিপ পরীক্ষা চলছে বা আবেদনও করা যাচ্ছে, কিন্তু আমি প্রশ্ন করেছিলাম যে শপথটা কি হচ্ছে মানে ওই 19টি দেশ বাদ দিয়ে অন্যান্য দেশের? অন্যান্য দেশে হচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটাই জানার ব্যাপার ছিল। তাই এই বিষয়ে হয়তো আরো দুই একটা প্রশ্ন করতে পারি, কিন্তু অনেকক্ষণ ধরে একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি মোহাম্মদ বলছিলাম। আমি অ্যাসাইলাম করেছি গত 5 মাস আগে। আমি আমার ফ্যামিলির জন্য আবেদন করেছিলাম, বাচ্চা এবং ওয়াইফের জন্য। ওনাদের আসতে কতদিন লাগবে, বা এখন কি ওই যে ট্রাম্পের প্রশাসনের যে সমস্যা, ওইটার জন্য কি কোনো সমস্যা হবে? আপনি কিসের আপনার স্ট্যাটাসটা কি? জি, অ্যাসাইলাম আমি পলিটিক্যাল অ্যাসাইলাম করছি গত 5 মাস। উইন করেছেন, এখন আপনার বাচ্চা ওয়াইফের জন্য আবেদন করেছেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি যেটা ইসরায়েলি ফ্যামিলি মেম্বার জন্য আবেদন করেছে, এটি প্রক্রিয়াটি হতে দেখা যায় 6 থেকে 10 মাস সময় লাগে। বাট উনি যেটা বললাম এখন, কিন্তু আমি আজকে আরেকটা নিউজ দেখলাম যে আপনার শিকাগোতে সম্ভবত ইউএসসিআইএস আরেকটি নতুন ডিফারেন্ট অফিস তারা ওপেন করেছে। তারা কিনা যে যারা ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে তাদেরকে ভ্যাটিং এবং সিকিউরিটি, টেরোরিজম এসব বিষয়ে যেন তারা আরো ভালোভাবে যাচাই বাছাই করার জন্য। তো হয়তোবা ওনার যে সংখ্যা, ওনার যে অ্যাপ্লিকেশনটা এখন পেন্ডিং রয়েছে, ওয়াইড হওয়ার তেমন কোনো কারণ নেই। হয়তোবা কিছু সময় বিলম্ব হতে পারে, কারণ এখন ব্যাটিংটা তারা করবে বেশি করে যে কোনো আবেদনের ক্ষেত্রে, যে বিশেষ করে আমেরিকার সিকিউরিটিতে কোনো প্রবলেম আসে কিনা। আদারওয়াইজ ওনার ফ্যামিলি মেম্বার এদেশে আসতে কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মাহের জৈন তিনি একটি প্রশ্ন রেখেছেন যে আমার অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়েছে, গ্রিন কার্ড অ্যাপ্লাই করেছি, কিন্তু এখনও হাতে পাইনি। এখন আমি অ্যাড্রেস পরিবর্তন না করে অন্য কোনো স্টেটে কাজ করতে কি পারবো? ওনাকে মনে রাখতে হবে উনি অ্যাসাইলাম যেটা গ্রান্ট হয়েছে এবং অ্যাসাইলি স্ট্যাটাসে রয়েছে, দ্যাট মিন্স উনি এখনো ইউএস সিটিজেন না। এটা মনে রাখতে হবে। যারা কিনা আমেরিকাতে নন ইউএস সিটিজেন, তারা যখনই কোনো অ্যাড্রেস চেঞ্জ করবে, গ্রিন কার্ড হোল্ডার হোক অথবা অ্যাসাইলি হোক, তাদেরকে অবশ্যই কিন্তু আপনার ইউএসসিএস 10 ডেজের মধ্যে কিন্তু রিপোর্ট করতে হয়, যেটা কিনা AR11 ফিল আপ করে জমা দিতে হয়। এটা যদি না করে থাকে অথবা ওনার অ্যাপ্লিকেশনও কিন্তু প্রভাব পড়তে পারে। তো তার মানে সেক্ষেত্রে উনি যে অন্য জায়গায় অ্যাড্রেস পরিবর্তন না করে অন্য কোনো স্টেটে কাজ করতে যেতে পারবে কি পারবে না? তাহলে সেক্ষেত্রে মানে পরিবর্তন হবে না। উনি যদি অন্য স্টেট মুভ করে অবশ্যই ইউএসসিআইএস এ ওনার ঠিকানাটি আপডেট করে দিতে হবে, তারপরে সেখানে যেয়ে কাজ করতে হবে। অনেক 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 ধন্যবাদ। তো এই প্রশ্নের সম্পর্কে জুনাইদ খান, আপনি কিন্তু লিখেছেন ডেফিনেটলি ইউ ক্যান। আপনি কিন্তু সঠিক উত্তর দেননি। যদি আপনার জানা না থাকে, আপনি যদি অ্যাটর্নি না হয়ে থাকেন, এভাবে বিভ্রান্তমূলক উত্তর দিয়ে কারো ক্ষতি করবেন না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আমার নাম সাকিব। আমি ওই অ্যাটর্নি সাহেবের কাছে একটা প্রশ্ন আছে। জি বলুন।
প্রশ্নটা হলো, আহ, আমি আমার ওয়াইফ এন্ড স্টেপ ডটারের জন্য অ্যাপ্লাই করেছি বাংলাদেশ থেকে। তো আমার স্টেপ ডটারের ফাদার যিনি, জি, হ্যাঁ, ওনার থেকেই কোনো লেটার লাগবে যে মিয়া বাচ্চা গ্রহণ করে না, বা এটা কি এমবাসিতে এই বিষয়ে কোনো কোশ্চেন করবে যে মায়ের ফুল কাস্টডি আছে কিনা বাচ্চার, বা ইমিগ্রেশনে আসার সময় আসার পথে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ আছে কিনা, যে বাচ্চার কি ফুল কাস্টডি আছে কিনা মায়ের? অনেক ধন্যবাদ জনাব সাকিব আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে প্রশ্ন করার জন্য। হ্যাঁ, এটি একটি যুক্তিসঙ্গত প্রশ্ন। উনি যখন ওনার স্টেপ চাইল্ডের জন্য ইমিগ্রেশন পিটিশন ফাইল করেছে এবং ফাইনাল যখন ভিসা ইস্যুর ক্ষেত্রে কিন্তু এমবেসি আপনার কোর্টের অর্ডার দেখতে চাইবে যে ওনার যে মাদারের ফুল কাস্টডি অর্ডার আছে কিনা, যদি সেটা অথবা ওনাদেরকে অ্যারেঞ্জ করতে হতে পারে ভিসা নেওয়ার সময়। অনেক ধন্যবাদ সাকিব আপনার প্রশ্নের জন্য। আরও কিছু প্রশ্ন আছে আমাদের ফেসবুকে আছে, টেলিফোনেও আছে, আমরা সবগুলোই নেওয়ার চেষ্টা করব, তবে একটা বিরতি নিতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান টিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। বিরতির আগে বলেছিলাম আরও অনেকেই ফেসবুকেও আছেন। মোহাম্মদ আব্দুর রাকিব, আপনি যে প্রশ্নটি করেছিলেন ওটি সম্ভবত চলে গেছে, আপনি যদি আবার করেন তাহলে আপনার প্রশ্নটি আমি নিশ্চয়ই বলবো। নির্ঝর আক্তার, আপনি একটি প্রশ্ন রেখেছেন, যদিও প্রশ্নটি বড়, বাংলা কথাগুলো ইংরেজি অক্ষরে লিখেছেন, পড়তে হয়তো আমার একটু অসুবিধা হবে, তারপরেও বলছি। তিনি বলছেন, আমি আমার হাজব্যান্ডের জন্য I-130 অ্যাপ্লাই করেছি, আমি সিটিজেন। আমার হাজব্যান্ডের সেকেন্ড ইন্টারভিউ হয়েছে বাংলাদেশে। সেকেন্ড ইন্টারভিউর সময় আমাকে ওরা ফোনের লাইনে রেখেছিল। আমার আগের হাজব্যান্ড এর সম্বন্ধে আর এখনকার হাজব্যান্ডের সম্বন্ধে জিজ্ঞাসা করছে। কনসুলার অফিস বলছে যে ও টাইম লাগবে, আরও সময় লাগবে আর কি। তারা কল বা ইমেল দিয়ে জানাবে বলেছে। 1 মাস হয়েছে সেকেন্ড ইন্টারভিউ, এখন আমরা কি করতে পারি প্লিজ জানাবেন। হ্যাঁ, এটা বর্তমানে কনসুলার যে ভিসা প্রসেস, বিশেষ করে স্পাউজাল ভিসার প্রসেসের ক্ষেত্রে কিন্তু বেশ একটা কমন প্র্যাকটিস, যে এমবিসি থেকে কিন্তু সরাসরি ইউএস যে স্পাউস থাকে তাদেরকে কিন্তু কল করে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করে, বিশেষ করে বোনাফাইড ম্যারেজ কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করে। তো যেহেতু ওনারা সবকিছু ইনফরমেশন দিয়েছে, এটা এমবিসি তাদের যে বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য রিজনেবলি যতটুকু সময় লাগে সেটা সম্পূর্ণ করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টকে তারা সিদ্ধান্ত জানাবে। তো আমার মনে হয় কিছু সময় অপেক্ষা করা লাগবে ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাডজুডিকেট হতে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। মোহাম্মদ আব্দুর রাকিব, আপনি প্রশ্নটি আবার করেছেন। আমি বলছি, গত বছর আমার অ্যাসাইলাম গ্র্যান্টেড হয়ে আনরেস্ট্রিক্টেড সোশ্যাল সিকিউরিটি কার্ড পাই, যেটি দিয়ে কাজ করছি। সেটির কোনো এক্সপাইরেশন নাই, কিন্তু ইউএসসিআইএসতে বলা আছে 18 মাস মেয়াদ গ্রান্টেড অ্যাসাইলাম এবং পেন্ডিং গ্রিন কার্ড। সেক্ষেত্রে আমার সাথে এটা কিভাবে কাজ করবে, একটু বিস্তারিত বলবেন। আমার কাছে যেটি মনে হয় উনি একটু মিক্সড আপ করে ফেলেছে 18 মাসের বিষয়টা। 18 মাস আমরা যেটা আলাপ করছিলাম যে ওয়ার্ক পারমিট যারা এখন আবেদন করবে অ্যাসাইলাম পেন্ডিং অথবা অ্যাসাইলি আছে তাদের ক্ষেত্রে, বাট উনি যেহেতু আপনার অ্যাসাইলাম গ্রান্ট হয়ে গিয়েছে, তবে ইনডেফিনিট লিভ, উনি যদি গ্রিন কার্ড নাও নেয় সেক্ষেত্রে ওনার ইনডেফিনিট লিভ কাউন্ট করবে। তো সেই জন্যই ওনার গ্রিন কার্ড থেকে, ওনার সোশ্যাল সিকিউরিটি কার্ড থেকে রেস্ট্রিকশন উঠিয়ে দিয়েছে যে উনি সারা জীবনে থাকতে পারবে এখানে ওনার এই অ্যাসাইলাম স্ট্যাটাস নিয়ে। তো আমার মনে হয় না যে উনি অন্য কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই ওনার। মোহাম্মদ আব্দুর রাকিব, আসলে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। রেদওয়ান আহমেদ, তিনি বলছেন, হোয়াট ইজ দ্য আপডেট ফর স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইলস, কি আপডেট আছে? এটা যে সিজ, যেটা স্পেশাল জুভেনাইল স্ট্যাটাস, অবশ্যই আমি বলবো একটা ভালো আপডেট আছে, যেটা গত মাসে যেটা আপনার যে ডেফার্ড অ্যাকশনের বিষয়টি আবার চালু হয়ে গিয়েছে, যেটা কিনা আপনার বেশ কয়েক মাস স্থগিত ছিল, সম্ভবত মে মাস থেকে আপনার নভেম্বর পর্যন্ত, যেটা গভর্নমেন্ট যেটা স্থগিত করেছিল যে ডেফার্ড অ্যাকশন, যাদের কিনা I-130 অ্যাপ্রুভাল হয় তাদেরকে কিন্তু এখন বর্তমানে ডেফার্ড অ্যাকশন পাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে তারা স্পেশালি ইমিগ্রেন্ট জুভেনাইল স্ট্যাটাস I-130 অ্যাপ্রুভাল আছে, তারা কিন্তু বর্তমানে ওয়ার্ক পারমিট করতে পারবে এবং তাদেরকে দেশ থেকে বহিষ্কার করতে পারবে না, কারণ তারা এখন ডেফার্ড অ্যাকশনের জন্য এলিজিবল। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাটর্নি সাহেবের সাথে একটু কথা বলতে চাইতেছি। আমার নাম শওকত আলী। জি, আমি I-130 অ্যাপ্লিকেশন পিটিশন করেছি 20 নভেম্বর 2023, 2 বছরের বেশি হয়েছে। তো এখন আর কতদিন লাগতে পারে এটা অ্যাপ্রুভ হতে? অ্যাটর্নি সাহেবের সাথে একটু বলে একটু দিতেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব শওকত আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ। উনি আমার ক্লায়েন্টই সম্ভবত আমাদের ওনার জাইলেম গ্রান্ট হয়েছে, পরে আপনার গ্রিন কার্ডও পেয়েছে। বর্তমানে ওনার ওয়াইফের অ্যাপ্লিকেশনটি পেন্ডিং আছে, সম্ভবত আমার অফিসে পেন্ডিং আছে। তো গ্রিন কার্ড দিয়ে যদি কেউ তার স্পাউসের জন্য আবেদন করে একটু সময় লাগে, যেটা কিনা I-130 অ্যাপ্রুভ হতো 2-2.5 বছর থেকে 3 বছর লেগে যায়। ওটা বেশ ভালো ধৈর্যের পরিচয় দিতে হয় যারা গ্রিন কার্ডে থাকে। বাট গ্রিন কার্ড থাকা অবস্থায় যদি ইন দি মিন টাইম সিটিজেন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা আপনার সুযোগ থাকে যে অ্যাপ্লিকেশনটি এক্সপায়ার করে নেওয়ার। তো আমার মনে হয় আরো কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। তারপরেও ওনার যে অ্যাপ্লিকেশনের যে সার্ভিস সেন্টারটি রয়েছে, সেই সার্ভিস সেন্টারে কত সময় লাগে সেটি কিন্তু ইউএসএস ওয়েবসাইট থেকে চেক করা যায়। উনি যদি না পারে অথবা অফিসে যোগাযোগ করতে পারে, আমরা ওনাকে হেল্প করতে পারবো, অসুবিধা নেই। অনেক ধন্যবাদ শওকত সাহেব আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তাকবিনা বেগম তিনি বলছেন, আমি গ্রিন কার্ড হোল্ডার, আমি আমার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছি এপ্রিল 2023, অ্যাপ্রুভ লেটার এখনো পাইনি, কি করতে পারি বা কবে পেতে পারি? ওনার প্রশ্নটিও সিমিলার যে শওকত ভাই প্রশ্ন করেছিল, রাইট। এটা অ্যাটলিস্ট 2.5 থেকে 3 বছর অপেক্ষা করা লাগতে পারে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আব্দুর রাকিব সাহেব আপনার প্রশ্নের কিন্তু উত্তর আমরা দিয়েছি, আপনি যদি এখন না দেখে থাকেন বা না শুনে থাকেন পরবর্তীতে দেখে নিন। মেহরাব আদনান তিনি বলছেন, গত বছর আমার আন্ডার এজ স্ট্যাটাস নিয়ে গ্রিন কার্ড অ্যাপ্রুভ হয়েছে, আমি ডেফার্ড অ্যাকশনে আছি, আমার কি কোনো প্রবলেম হবে এখানে? এবং আমি SIG যেটা জুবিনাইল স্ট্যাটাস যেটার মাধ্যমে আবেদন করেছিলাম, আমার I-360 অ্যাপ্রুভড আছে, আমি কি অ্যাসাইলামের মধ্যে পড়ি? আমার এই স্ট্যাটাসে কি করা উচিত? না, যেটা উনি আন্ডার এজ যেটা বলছে যে স্পেশাল ইমিগ্রেন্ট ফর জুভেনাইল স্ট্যাটাস, এটি এবং অ্যাসাইলাম ভিন্ন বিষয়, যেটা কিনা দুটোর ক্রাইটেরিয়া সম্পূর্ণ ভিন্ন। উনি যেহেতু সিজ রিসিপিয়েন্ট এবং ওনার I-360 অ্যাপ্রুভ আছে, উনি অবশ্যই ডেফার্ড অ্যাকশনের মধ্যে আছে। অটোমেটিকলি ওনার এই দেশে থাকতে কোনো অসুবিধা হবে না, উনি ওয়ার্ক পারমিটও পাবে ওনার ডেফার্ড অ্যাকশনের মাধ্যমে। অনেক ধন্যবাদ মেহরাব আদনান। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। মেহের জৈন আপনার প্রশ্নটা ঠিক আমি বুঝতে পারিনি। আপনি লিখেছেন, অ্যাসাইলাম গ্রান্টেড হলে কি ওয়ার্ক পারমিট লাগবে? তবে কি আমি ফ্রি দেখে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি, 4 মাস হলো এখনো পাই নাই, ঠিক বুঝতে পারিনি আপনি কি বলতে চেয়েছেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান আপনি কি কিছু বুঝতে পেরেছেন আমি যা পড়লাম? হ্যাঁ, উনি যেটা মেন করতে চাচ্ছে, কারণ আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে অ্যাসাইলাম যখন গ্রান্ট হয় এই দেশে কিন্তু ইনডেফিনিট লিভ, উনি যদি কিছু গ্রিন কার্ডের জন্য আবেদন নাও করে, উনি সারা জীবন এই দেশে কিন্তু উইদাউট এনি প্রবলেম থাকতে পারবে। আর পাশাপাশি অ্যাসাইলাম যখন গ্রান্ট হয়, এডিশনাল বেনিফিট হিসেবে আবার অ্যাসাইলি ক্যাটাগরিতে আবার কিন্তু ওয়ার্ক পারমিটে আবেদন করা যায়। উনি যেটা মিন করছে যে ওটা ফ্রি, ওটাতে আসলে ফি লাগে না। উনি যখন অ্যাসাইলাম গ্রান্ট হয় নতুন ক্যাটাগরি যেটা A5 ক্যাটাগরিতে, উনি ওয়ার্ক পারমিটে আবেদন করতে পারে। এটা হয়তো বা বেশ কয়েক মাস সময় লাগে এটা আসতে। উনি সেটাই মিন করছে যে 4 মাস হয়েছে এখনো পাচ্ছে না। আচ্ছা, উনি ফির কথা বলেছেন কিন্তু লিখেছেন ফ্রি, এই জন্যই বুঝতে পারিনি। মেহের জাইন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ফারহানা আলম তিনি বলছেন, আমরা অ্যাসাইলাম করেছি, আমার আম্মা সিটিজেন হয়েছে, এখন আবেদন করলে কিভাবে কাউন্ট হবে? এখন যদি জানি না ওনার সিচুয়েশন কি, উনি ম্যারিড না সিঙ্গেল, বাট এনিওয়ে ওনার আম্মা ওনার জন্য আবেদন করতে পারে। এবং যেই উনি যদি F3 অথবা F1 যে ক্যাটাগরি হোক, আবার ভিসা যখন ম্যাচিউর হবে তখন কিন্তু ওনার আম্মা যেহেতু US সিটিজেন এখানে থাকে, তখন কিন্তু উনি যদি অ্যাসাইলামে যদি কোনো ভালো পজিটিভ রেজাল্ট না আসে অথবা পেন্ডিংও থাকে, তখন কিন্তু ইচ্ছা করলে উনি প্রভিশনাল ওয়েভারের মাধ্যমে কিন্তু কনসুলার প্রসেস হয়ে এদেশে গ্রিন কার্ড নিয়ে আসতে পারে। ওটা কিন্তু বিধান রয়েছে। অনেক ধন্যবাদ ফারহানা আলম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুমাইয়া ইসলাম বলছেন, সম্ভবত আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়েছি।
যদি না দিয়ে থাকি তাহলে আপনি একটু আবার প্রশ্নটি পাঠান, তাহলে হয়তো আপনারটা দিতে পারবো। তারপরে এম রশিদ তিনি বলছেন, মাই মম অ্যাপ্লাইড ফর মাই আন্ডার এজ ব্রাদার এপ্রিল 2024, হাউ লং ডাজ ইট টেক টু গেট অ্যাপ্রুভাল? আসলে সময় বলা যায় না, তারপর অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, ওটাও যেটা গ্রিন কার্ডের মাধ্যমে যেটা F2A ক্যাটাগরি, সেক্ষেত্রে 2-2.5 বছর তো মিনিমাম সময় লাগে। সেটাই সাধারণত এরকমই সময় লাগে। হাতে সময় নেই। দুটো প্রশ্ন আর তবে একটা ফেসবুক থেকে আর একটি থেকে। হাসান রাজীব আসলাম তিনি বলেছেন, আমি অ্যাসাইলামের মাধ্যমে 2024-এর জানুয়ারি মাসে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই কিন্তু আমার গ্রিন কার্ড এখনও এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, আপনি দেখে নিন। সুমাইয়া ইসলাম, যার কথাটা বলছিলাম যে তার উত্তরটি আমি দেব, তিনি বলছেন, আমি বাংলাদেশ থেকে বলছি, আমার হাজব্যান্ড আমার জন্য I-130 অ্যাপ্লাই করেছিল 2024-এর ওয়েটিং পিরিয়ড শেষ হয়ে গিয়েছিল। আমরা মনে করেছি আমাদের অ্যাপ্রুভাল লেটার আসবে, বাট এখন আমার সময় বেড়ে গিয়েছে, সময় দেখাচ্ছে এখন 13 মাস। এখন কি আবারও 13 মাস ওয়েট করতে হবে, নাকি আমরা কোনো ইমেইল পাঠাবো জানালে ভালো হতো? উনি যেটা মেন করছে, আমাকে যেটা মনে হয় যে ওনার হাজবেন্ড অবভিয়াসলি ইউএস সিটিজেনের I-130 ক্ষেত্রে এখন 11 to 13 মান্থসের সময় লাগছে। তো ওনাকে আবার 13 মাস যখন দেখছে, ওনাকে আবার 10 মাস থেকে আবার 13 মাস কাউন্ট করতে হবে না, সম্ভবত যে ওভারঅল 13 মাস যেটা শো করছে ওই সময়টুকুর মধ্যে হয়তো ওনার I-130 অ্যাপ্রুভাল চলে আসতে পারে। অনেক ধন্যবাদ সুমাইয়া, আশা করি এইবার আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ রেজা। জি, আমার কোশ্চেন হলো, আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করছিলাম জি। 2007-এ। 7-এর কোন মাসে? অত মনে নাই, ও আরো 2-3টা অ্যাপ্লাই করছিলাম, তারা চলে আসছে সবাই। আচ্ছা। আনফরচুনেটলি ওনার অ্যাপ্রুভ হয়েছে, সবকিছু আছে, কাগজ আমার কাছে আছে, অ্যাপ্রুভের কাগজ পাইছি, কিন্তু ওনার ইন্টারভিউ ডেট বা মেসেজ ওনারা কিছুই আমরা পাইনি। এখন কি করব? আমি পরে এনবিসিতে খোঁজ নিলাম, ওনারা বললো যে তুমি ফি দিয়ে দাও। ফি দিতে বলুন? দেই নাই। ও, ফি দেন না, ফি এই বছর দেই নাই, কারণ আমি যে স্পন্সর করব শুধু আমার বোন আছে একজন, কিন্তু স্পন্সর আমি পাইনি, দেখে দেখলাম জানুয়ারি ফেব্রুয়ারিতে পাবো আর কি। আচ্ছা, ঠিক আছে, হয়তো আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, যেটা আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান। হ্যাঁ, যেটা ন্যাশনাল ভিসা সেন্টার কিন্তু এখন খুব সুন্দরভাবে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে কি কি ডকুমেন্ট লাগবে এবং স্পন্সর কিভাবে দিতে হবে। উনি শুধু ইনস্ট্রাকশনটি ফলো করলেই কিন্তু ওনার অ্যাপ্লিকেশনটি উনি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে। আপনি ইনস্ট্রাকশনগুলো ঠিকমতো ফলো করুন, তাহলেই আপনার যে বোনটি বাকি আছে সে নিশ্চয়ই এখানে আসতে পারবে। আপনাদের প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আরও ফেসবুকে বেশ কিছু প্রশ্ন ছিল। জহির বিন মাহমুদ, শামসুজ্জামান, আবু সাদেক, তাপস, আপনাদের এই সময়ের অভাবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আগামী যে দিনে আবার অ্যাটর্নি থাকবেন সেদিন যদি একটু আগে প্রশ্নগুলো করেন তাহলে উত্তরটা দেওয়ার সহজ হয়, কারণ একদম শেষ সময় আপনারা প্রশ্ন পাঠিয়েছেন, উত্তর দিতে পারছি না বলে আবার দুঃখ প্রকাশ করছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সিএসপি নিয়ে কথা বলতে পারিনি, আমরা অন্যদিন একদিন কথা বলবো, কারণ এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ দাদা ভাই, এবং ধন্যবাদ দর্শক শ্রোতাবৃন্দকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমেরিকায় অ্যাসাইলাম আবেদনের সংস্কৃতি কি শেষ হয়ে যাচ্ছে কি না, কারণ এটি একটি অ্যাসাইলাম বা আশ্রয়ের হাব হিসেবে পরিচিত এই দেশটি, সেটি বিস্তারিত ব্যাখ্যা করেছি। এখনও সুরক্ষার দরজা খোলা আছে কিনা বিস্তারিত ব্যাখ্যা করেছি। আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছি, যাদেরটা দিতে পারিনি আগামী দিনে দেওয়ার প্রতিশ্রুতি রাখছি এবং আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি।
TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।